আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তথ্য ও উপাত্ত অধ্যায়ের অনুশীলনী 11 থেকে 9 নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো। এই 9 নাম্বার অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক অর্ধবার্ষিক, বার্ষিক, সৃজনশীল আকারে আসে। তো তোমরা গুরুত্ব সহকারে দেখবে, আশা করি তোমরা খুব সহজে এর সমাধানটা করতে পারবে। তো দেখো, এখানে বলা হয়েছে 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। তার মানে 25 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হয়েছে 72, 85, 78, 84, এইভাবে 86, 66, 71 পর্যন্ত দেওয়া আছে। এখন ক নাম্বারের প্রশ্ন হচ্ছে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। তো প্রাপ্ত নম্বর মানে এই যে 25 জন শিক্ষার্থী যে নাম্বার পাইছে, এই প্রাপ্ত নাম্বারের সরাসরি গড় নির্ণয় করতে হবে। তো এই ধরনের গড় তোমরা পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে শিখেছ। সরাসরি গড় মানে যে কয়েকটা সংখ্যা বা নাম্বার দেওয়া আছে, সেই সংখ্যাগুলা সরাসরি যোগ করতে হবে। যোগ করে এই যোগফলকে শিক্ষার্থীর সংখ্যা 25 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা সরাসরি প্রাপ্ত নাম্বারের গড় পেয়ে যাব। তো এখানে আমরা ক্যালকুলেটরে তোমাদের যোগ করে একটু দেখিয়ে দিচ্ছি যোগফলটা কত আসে। 72 যোগ হচ্ছে 85, 66, 71। তো সবগুলা যোগ করে আমরা কত পাচ্ছি? 1875 পাচ্ছি। তো আমরা সরাসরি এখানে 1875 যোগফলটা লিখে দেব, 1875। এবার আমরা সরাসরি এই 1875কে 25 দ্বারা ভাগ করব। তাহলে মোট শিক্ষার্থী কতজন? মোট শিক্ষার্থী 25 জন। তো আচ্ছা, এখন এই 25 জন দ্বারা 1875কে ভাগ করলে আমরা সরাসরি গড় পেয়ে যাব। অতএব সরাসরি গড় সমান এখানে মোট নম্বর। তো এখানে আমরা নাম্বার কত পাইছি? মোট নম্বর যোগ করে আমরা পাইছি 1875। এই 1875কে মোট শিক্ষার্থী দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমরা লিখতে পারি মোট নম্বর ভাগ শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা মোট নম্বর হচ্ছে 1875, ভাগ হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা কত? 25 জন। তাহলে 25 দ্বারা ভাগ করতে হবে। তো এখন দেখো, আমরা 1875কে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 75 পাবো। তাহলে এখানে আমরা 75 পাইলাম। সরাসরি গড় কত হলো? 75। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গড়। অতএব নির্ণয় গড় 75। তো আচ্ছা, এই গেল ক নাম্বার প্রশ্নের সমাধান। এবার খ নাম্বারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খ নাম্বারে কি বলা হয়েছে লক্ষ্য করো। খ নাম্বারে বলা হয়েছে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে এবং সারণী থেকে গড় নির্ণয় করো। তো এখানে প্রশ্ন কিন্তু দুইটা আছে খ নাম্বারে। শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশনকে সারণী তৈরি করতে হবে এবং সেই সারণী থেকে সরাসরি সারণী থেকে গড় নির্ণয় করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখন আমাদের মূলত
যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমাদের শ্রেণী সংখ্যা কত সেটা প্রয়োজন। তো শ্রেণী সংখ্যা বের করার জন্য প্রথমে আমাদের দরকার সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা। তো এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত, সর্বোচ্চ সংখ্যা দেখো সব খুঁজে দেখবে, এখানে 88 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত, 63। তো এখানে আমরা খ নাম্বারটা আগে দিয়ে দিই। নাম্বার খ, এখানে সর্বনিম্ন সংখ্যা, তো সর্বনিম্ন সংখ্যা কত, 63। এই যে দেখো 63, এটা হচ্ছে সর্বনিম্ন, এর চাইতে ছোট কোনো সংখ্যা নেই, 63। এবং সর্বোচ্চ সংখ্যা 88। এই যে দেখো সর্বোচ্চ সংখ্যা হলো 88, এর চাইতে বড় কোনো সংখ্যা নেই। তো সর্বোচ্চ সংখ্যা থেকে আমরা সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করব, করে তার সাথে এক যোগ যদি করি তাহলে আমরা পাবো কি, পরিসর পাবো। অতএব পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1, তাহলে আমরা পরিসর পাবো। আর পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব শ্রেণী সংখ্যা। তো সর্বোচ্চ সংখ্যা কত, 88। 88 থেকে আমরা বাদ দেব সর্বনিম্ন সংখ্যা 63, তার সাথে যোগ করতে হবে কত, 1, এটা সূত্রের 1। 8 থেকে 3 বাদ দিলে আমরা পাবো 5, 8 থেকে 6 বাদ দিলে পাবো 2, এর সাথে যোগ করতে হবে কত, 1, তাহলে 25 আর 1 যোগ করলে আমরা পাবো 26। এটা হচ্ছে পরিসর। এখন এই পরিসর থেকে আমরা বের করব কি, শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা বের করার একটা সূত্র আছে, শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তো পরিসর কত আসলো, পরিসর আসছে দেখো, পরিসর আসছে আমাদের 26। আর শ্রেণী ব্যাপ্তি, এখানে খ নাম্বারটা লক্ষ্য করো, শ্রেণী ব্যাপ্তি কত ধরতে বলছে, শ্রেণী ব্যাপ্তি 5 ধরতে বলছে, তাই আমরা শ্রেণী ব্যাপ্তির জায়গাতে 5 ব্যবহার করব। তো 5 দ্বারা যদি আমরা 26 কে ভাগ করি তাহলে আমরা পাবো কত, পাই দেখো এখানে 5.1 আসে, 26 ভাগ হচ্ছে 5, তো 5.1 না 2, 5.2। তো এখানে শ্রেণী সংখ্যাটা পূর্ণ সংখ্যা ব্যবহার করতে হয়, তো পূর্ণ সংখ্যাটা আমরা ব্যবহার করবো, এটা প্রায় চিহ্ন। তো 5-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত, তো 5-এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 6, এখানে 5.2 দেওয়া আছে, তাই আমরা পূর্ণ সংখ্যা 6 ধরলাম। তাহলে এখানে আমাদের শ্রেণী সংখ্যা কত, শ্রেণী সংখ্যা 6, তার মানে আমাদের যেই গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করব সেখানে শ্রেণী সংখ্যা 6, অর্থাৎ 6টা কলাম থাকতে হবে। তো আচ্ছা, আমরা এখন গণসংখ্যা নিবেশনের সারণীর ছকটা তৈরি করে নিই। তো আচ্ছা, আমরা রোল ব্যবহারটা করি। এখানে শিরোনামের জন্য একটা কলাম, অর্থাৎ প্রথম একটা কলাম লাগবে।
এর পরবর্তীতে আমরা 6টা, এই যে 6 বের হলো আমাদের, এই 6টার জন্য আমরা নিচে 6টা ঘর ব্যবহার করব। আর মোটের জন্য একটা, টোটাল হচ্ছে মোট একটা, শিরোনামের জন্য একটা, আর এখানকার 6টা, টোটাল হচ্ছে আমাদের 8টা ঘর নিতে হবে। তো দেখো কয়টা ঘর হলো, 1 2 3 4 5 6 7 8। তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে আমরা 5টা ঘরে বিভক্ত করব। শ্রেণী ব্যাপ্তি, শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমানকে xi দ্বারা নির্দেশ করা হয়। ট্যালি চিহ্ন, এরপর গণসংখ্যা, তো গণসংখ্যাকে fi দ্বারা নির্দেশ করা হয়। এবং এখানে গণসংখ্যা ও শ্রেণীর মধ্যমান এ দুটা গুণ করতে হবে। তো আমরা গণসংখ্যা কোনটা দ্বারা নির্দেশ করি, fi দ্বারা গণসংখ্যা নির্দেশ করি, এবং শ্রেণীর মধ্যমান xi দ্বারা। তো fi xi, তার মানে এখানে গণসংখ্যা আর শ্রেণীর মধ্যমান গুণ অবস্থায় আছে। তো আচ্ছা দেখো, এখানে সর্বনিম্ন সংখ্যা আমাদের কত, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 63, এবং সর্বোচ্চ সংখ্যা কত হচ্ছে 88। তো সর্বনিম্ন সংখ্যা 63 থেকে শ্রেণীব্যাপ্তি যেহেতু 5 নিতে বলেছে, শ্রেণীব্যাপ্তি কত নিতে বলেছে, 5। তো এই 5 ঘর মানে আমরা গুনবো, তাহলে 63 থেকে গোনা শুরু করতে হবে, 63 64 65 66 67। তো এখান থেকে দেখো 63 থেকে শুরু করে 67 পর্যন্ত নেব, 63 থেকে 67, এবার 67-র পরের সংখ্যা কত, 68। 68 থেকে আমরা 5 ঘর আবার গুনবো, 68 69 70 71 72। তাহলে এখানে 72, 72-এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত, 73। 73 থেকে আমরা আবার 5 গুনবো, যেহেতু শ্রেণী ব্যাপ্তি 5, তাই শ্রেণী ব্যবধান আমরা সবসময় 5 গুনে গুনে যাব। 73 74 75 76 77, তাহলে এখানে 77। 77-এর পরের সংখ্যা হচ্ছে 78। 78 থেকে 82, আচ্ছা 82-র পর হচ্ছে 83। 83 থেকে 5 ঘর, তাহলে 87। 87-র পরে হচ্ছে 88। 88 থেকে 92, 5 ঘর গুনলে 92 পাবে। এখন শ্রেণীর মধ্যমান, তো শ্রেণীর মধ্যমানটা বের করার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে এই যে 63, যে কোনো শ্রেণী যোগ করবে 63 আর 67 যোগ করে তাকে 2 দ্বারা ভাগ। 63 যোগ হচ্ছে 67, যোগ করলে কত হয়, 130। 130-কে 2 দ্বারা ভাগ, তাহলে হচ্ছে কত, 65। তাহলে শ্রেণীর মধ্যমান হচ্ছে 65। এখন এই 65-র সাথে শ্রেণী ব্যাপ্তি কত ছিল, 5 ছিল। তাহলে 5 যোগ করে করে দাও, তাহলে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান বেরিয়ে যাবে। তো 5 যোগ করলে শ্রেণী, এটা হচ্ছে আমরা যোগ করব শ্রেণী ব্যাপ্তিটা। তো 65-র সাথে 5 যোগ করলে আমরা পাবো 70। 70-এর সাথে আবার 5 যোগ করলে আমরা পাবো 75। 75-এর সাথে 5 যোগ করলে 80। 80-র সাথে 5 যোগ করলে 85। 85-র সাথে আবার 5 যোগ করলে 90। তো এখানে দেখো লাস্টেরটা তুমি চেক করে দেখতে পারো যে আসলে ঠিক আছে কিনা। 88 আর 92 যোগ করতে হবে। 88 যোগ হলো 92, একে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ হচ্ছে 2, তাহলে আমরা শ্রেণীর মধ্যমান পাবো। তো 90, এই যে দেখো 90 পাইছি, তার মানে ভিতর করা সবগুলাই ঠিক আছে। তাহলে এখানে শ্রেণীর মধ্যমান বের করার সহজ একটা উপায় হচ্ছে, প্রথম যে শ্রেণীটা দেওয়া আছে সে প্রথমের
সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা যোগ করব, যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করে যা পাবো সেটি হচ্ছে শ্রেণীর মধ্যমান। এখন এই শ্রেণীর মধ্যমানের সাথে আমরা এই যে শ্রেণীব্যাপ্তি 5 ধরতে বলেছে, এই যে 5, এই 5টা যোগ করব বারবার। তো যোগ করলে আমরা পরবর্তী শ্রেণীর মধ্যমান পাবো। তাহলে 65-র সাথে 5 যোগ করলে 70, এটা পরবর্তী শ্রেণীর মধ্যমান। এই 70-এর সাথে আবার 5 যোগ করলে 75, এটা পরবর্তী শ্রেণীর মধ্যমান। এইভাবে লাস্ট পর্যন্ত 88 আর 92 যোগ করে আমরা পাবো কত? 180। 180কে আবার 2 দ্বারা ভাগ করে 90। তো এভাবে আমরা বের করতে পারি। তো এখন আমাদের ট্যালি চিহ্নটা বসাইতে হবে। তো ট্যালি চিহ্নটা আমরা কিভাবে বসাবো দেখো, এখানে আমাদের একটু সংখ্যাগুলোর দরকার আছে। এই সংখ্যাগুলো একটু ব্যবহার করব অঙ্কে, মূলত যে সংখ্যাগুলো দেওয়া আছে এটা ব্যবহার করার সময় অবশ্যই খুব সতর্কতা অবলম্বন করতে হবে, তাছাড়া সমস্যা হবে। তো এখানে দেখো 72 আছে। তো 72 কার ভিতরে আছে? 72 আছে এই যে এখানে, তাহলে এখানে ট্যালি চিহ্ন একটা দিতে হবে। এর পরবর্তীতে আছে কত? 85। 72টা হলো 85। 85 কার ভিতরে আছে? 85 এই যে এটার ভিতরে আছে 85। এরপর আছে হচ্ছে 78। 78 কার ভিতরে আছে? 78 এই যে এখানে 78। এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত? 84। তো 84 কার ভিতরে আছে? 84 এই যে এর ভিতরে আছে। 83 থেকে 87 এর ভিতরে 84 আছে। আচ্ছা, তার পরবর্তীতে 78। তো 78 কার ভিতরে আছে দেখো? 78 এই যে এখানে। 78 থেকে 82 এর ভিতরে 78 আছে। আচ্ছা, 75। তো 75 আছে হচ্ছে 73 থেকে 77-এর মধ্যে 75 আছে। 69। 69 দেখো এখানে এই যে 68 থেকে 72 এর ভিতরে 69 আছে। এরপর 67। তো 67 কার ভিতরে আছে? এই যে দেখো 63 থেকে 67 এর ভিতরে আছে 67। এরপর 88। 88 এই যে দেখো সর্বশেষ এখানে 88। এরপর 80। তাহলে 80 হচ্ছে 78 থেকে 82 এর ভিতরে 80 আছে। 74। তো 74 কার ভিতরে আছে? 73 থেকে 77 এর ভিতরে 74 আছে। এরপর 77। তো 77 কার ভিতরে আছে? এই যে 77। তার মানে 73 থেকে 77-এর মধ্যে আছে 77। এর পরবর্তীতে আছে 79। 79 এই যে 78 থেকে 82-র মধ্যে আছে 79। এবং 69। 69 এই যে 68 থেকে 72-এর মধ্যে আছে 69। তাহলে এখানে একটা দাগ ট্যালি চিহ্ন দিতে হবে। 74। তো 74 আছে 73 থেকে 77-এর মধ্যে, এখানে 74। 73। তো 73টা দেখো এই যে 73 থেকে 77 এখানে আছে। তো সেক্ষেত্রে এখানে দেখো 4টা হয়েছে, 5টা যখন হবে তখন ট্যালি চিহ্নটা আমরা এই যে এইভাবে বসাবো। এভাবে একটা বান্ডেল তৈরি করব, মানে এইভাবে দিয়ে দেবো। 4টার পরে যখন 5টা হবে ট্যালি চিহ্ন, তখন এখানে একটা দাগ দিয়ে দেবো এইভাবে। তাহলে এটা 5টা, 1 2 3 4 আর এই একটা, 5টা, 5টার একটা বান্ডিল বলা হয় একে। 83। তো 83 কার ভিতরে আছে দেখো? 83 যে 83 থেকে 87 এর ভিতরে আছে। 65। তো 65 আছে হচ্ছে এই যে 63 থেকে 67-এর মধ্যে আছে 65। তাহলে এখানে একটা ট্যালি চিহ্ন। 75। তো 75 কার ভিতরে আছে? 73 থেকে 77-এর মধ্যে, এখানে 75 আছে। তো 5টার পরে 6টা যখন হবে তখন এই 5টার একটা বান্ডিল করে এই যে এখানে একটা দিলাম, তাহলে 6টা হইল। 69। তাহলে 69 এই যে 68 থেকে 72-এর মধ্যে আছে 69। 63। তো 63 এই যে প্রথমে আছে 63 থেকে 67-এর মধ্যে। 75। তো 75 এই যে 73 থেকে 77-এর মধ্যে আছে 75। তাহলে এখানে আরেকটা ট্যালি চিহ্ন।
ছিয়াশি। তো ছিয়াশি কোথায় আছে দেখো, 83 থেকে 87-র মধ্যে ছিয়াশি আছে। ছিষট্টি, তো ছিষট্টি কার ভিতরে আছে দেখো, আহ, এই যে 63 থেকে 67 এর ভিতরে আছে ছিষট্টি। একাত্তর, তো একাত্তর কার ভিতরে আছে দেখো, এই যে 68 থেকে 72 এর ভিতরে আছে একাত্তর। তাহলে এখানে চারটা আছে, এখন পাঁচটা হবে, তো এখানে একটা বান্ডিল করতে হবে পাঁচটার। তো আচ্ছা, এই গেল আমাদের ট্যালি বসানোর কাজ। এবার আমরা গণসংখ্যাটা বসাবো। তো এখানে গণসংখ্যা বসাতে হলে দেখো যে এখানে ট্যালি চিহ্ন কয়টা আছে, 1 2 3 4টা, তাহলে এখানে গণসংখ্যা হবে 4। এখানে গণসংখ্যা আছে কয়টা, 5টা, ট্যালি চিহ্ন আছে 5টা, তাহলে এখানে গণসংখ্যা হবে 5। এখানে 5 আর 2 7, ট্যালি চিহ্ন 7, তাই গণসংখ্যা আমরা দেব 7। এরপর 1 2 3 4, ট্যালি চিহ্ন 4টা আছে, তাহলে এখানে গণসংখ্যা 4 দেব। এর পরবর্তী এখানেও আছে 4টা। এরপরে সর্বশেষ আছে কয়টা, একটা। আচ্ছা, এখন আমরা এই গণসংখ্যাগুলো যোগ করব, যোগ করে দেখব যে 25 জন ছাত্রের সমান হচ্ছে কিনা। 4 আর 5-এ 9, 9 আর 7-এ 16, 16 আর 4-এ 20, 20 আর 4-এ 24, 24 আর 1-এ 25। তো এটা হচ্ছে গণসংখ্যা n দ্বারা নির্দেশ করা হয়, তাই আমরা গণসংখ্যা 25-কে আমরা n দ্বারা নির্দেশ করলাম। এবার এখানে দেখো বলা আছে fi xi, তার মানে কি, fi মানে গণসংখ্যা আর xi মানে মধ্যমান। এবার এই যে এই 4 আর এখানকার 65 গুণ করে যে গুণফল পাবো সেটা এখানে বসাবো। তার মানে এখানে দেখো এই যে 65 আর এখানকার 4 গুণ করতে হবে। তো 65 আর 4 গুণ করলে আমরা কত পাই দেখো, 65 গুণ 4, তাহলে আমরা পাচ্ছি হলো 260, 260। এবারে যে এখানকার 70 আর এখানকার 5 যোগ করতে, গুণ করতে হবে। 70 গুণ হচ্ছে 5, তাহলে হচ্ছে 350। আচ্ছা, 75-কে আবার 7 দ্বারা গুণ করতে হবে। 75 গুণ 7, তাহলে 525, 525। এবার এই 80-কে 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে 4 8 32, তার মানে 320। 85-কে আবার 4 দ্বারা গুণ করতে হবে, তো 85-কে যদি 4 দ্বারা গুণ করি, তাহলে 4 দ্বারা 5-কে গুণ করে 4 5 20, শূন্য হাতে থাকে 2, 4 8 32 আর 2 34, তার মানে 340। 90-কে 1 দ্বারা গুণ করতে হবে, তো 90-কে 1 দ্বারা গুণ করলে 90 হয়। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই যে কয়েকটা গুণ করলাম এই সবগুলা যোগ করব আমরা এখন। তো যোগ করলে কত পাবো দেখো তো, 350 যোগ হচ্ছে, আগে 260 ছিল, 260 যোগ হচ্ছে 350 যোগ হচ্ছে 525 যোগ 320 যোগ 340 যোগ 90, যোগ করলে আমরা পাবো 1885। তো এই 1885টা এখানে লিখে দিতে হবে। তো এখানে দিতে হবে সামেশান, এর চিহ্নটাকে বলা হয় সামেশান fi xi। সামেশান fi xi সমান হচ্ছে কত, 1885। আচ্ছা, এবার আমরা গড়টা বের করে দিতে পারবো এখন সারণী থেকে। তো এটা হচ্ছে আমরা মোটের ঘর লিখতে পারি, এটা মোট। অতএব গড় এক্স বার সমান সামেশান fi xi এর সমষ্টি ভাগ হচ্ছে n। তার মানে fi xi এর সমষ্টি, এটা সমষ্টি। তো fi xi এর সমষ্টি মানে এই সবকে একটা যোগ করে আমরা কত পাইছি, 1885 পাইছি। 1885 ভাগ হচ্ছে এই যে n সমান কত পাইছি, 25। তাহলে সমান এই 1885-কে আমরা এখন ভাগ করব 25 দ্বারা, তাহলে 75.4 এটা পাবো আমরা।
আর এটাই হচ্ছে আমাদের খ নাম্বারের জন্য নির্ণয় গড়। অতএব নির্ণয় গড় 75.4। তো এটা গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এবার গ নাম্বারে কি বলছে একটু লক্ষ্য করি, দেখো। গ নাম্বারে বলা হয়েছে সরাসরি প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও। তা আমরা সরাসরি ক নাম্বারে গড় নির্ণয় করেছিলাম, সরাসরি গড় নির্ণয় করেছিলাম। তো এই গড়টা আমরা কত পাইছিলাম? সরাসরি গড় 75 পাইছিলাম। তো এখানে আমরা নাম্বার গ দিতে পারি। দেওয়ার পর এখানে লিখতে পারো যে ক নং হতে প্রাপ্ত সরাসরি গড়। তো সরাসরি গড় আসছিল 75 এবং খ নং হতে প্রাপ্ত সারণী থেকে গড়। তো আমরা এটা সরাসরি গড় বলতে পারি বা এমনিতে গড় বলতে পারি। সমান হচ্ছে 75.4। এই যে আমরা সারণী থেকে যে গড়টা পেলাম সেটা হচ্ছে কত? 75.4। তো এখানে কি বলা হয়েছে? এই দুই গড়ের কি করতে হবে? পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্য মানে বিয়োগফল। অতএব সরাসরি ভাবে প্রাপ্ত গড়ের সাথে খতে প্রাপ্ত গড়ের পার্থক্য। তো আচ্ছা, পার্থক্যটা কত আসে? তো দেখো আমাদের কোন গড়টা বড়? সারণী থেকে প্রাপ্ত গড়টা বড়। সেটা কত? সারণী থেকে আমরা কত গড় পাইছি? 75.4। তার মানে খ নাম্বারে যে 75.4 পাইছি, এই যে 75.4 থেকে আমরা বাদ দিব সরাসরি গড়। তো সরাসরি গড় কত পাইছি? সরাসরি গড় পাইছি এই যে এটা ক নাম্বারে পাইছি 75 পাইছি। তো এই 75টা কি করতে হবে? বাদ দিতে হবে। তো বাদ দিলে আমরা কত পাই? 75.4 থেকে যদি 75 বাদ দাও তাহলে তুমি পাবে 0.4। তো এটাই হচ্ছে আমাদের পার্থক্য। তো আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণেয় গড়ের পার্থক্য 0.4। তো এটাই হলো উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অনুশীলনী 11 থেকে 9 নাম্বার প্রশ্নের সৃজনশীল সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।